আসসালামু আলাইকুম সবাইকে। এটা একটা টেকো ক্লাব স্টোরি। এখানে কোনো কে প্রপার্টিকে ছোট করা হয় না, তাই তোমরা এটাকে কেউ সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। তখনই কে একজন আসে আমার মেয়েকে কোলে নিয়ে। ওটা ছিল সুগা স্যার। তারপর আসে জাঙ্কুক স্যার। উনি আমাকে জিজ্ঞাসা করেন আমি এভাবে গাড়ির সামনে হাসলাম কেন। তখন আমার অবস্থা কথা সবটাই স্যারকে জানাই। তারপর স্যার আমাকে জিজ্ঞাসা করেন আমি রান্নার কাজ পারি কিনা। আমি বললাম পারি। তখন স্যার আমাকে তার বাড়িতে থেকে রান্নার কাজ দেয় এবং আমার ছেলে মেয়েদের সকল দায়িত্ব নেয়। স্যার আমার ছেলেকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। স্যারই সকল খরচা বহন করে এখন পর্যন্ত। আমার মেয়েটা যখন বড় হয় তখন ওকেও স্কুলে ভর্তি করিয়ে দেন। তবে এত কিছুর জন্য আমি স্যারকে না করেছিলাম। আমি বলেছিলাম আমাদের থাকা খাওয়ার জায়গা দিয়েছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তার উপরে এত কিছু করার দরকার নেই। তখন স্যার বলেছিল আমার ছেলে বড় হয়ে যেদিন মা বোনের দায়িত্ব নিতে সক্ষম হবে সেদিন নাকি তার ছুটি লাগে না। এরপর আমি আর স্যারের মুখের উপর কিছু বলতে পারিনি। শুধুমাত্র আমি নয়, এখানে যত মেয়েদের দেখছো তাদের সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে, আর স্যার তাদের এখানে কোনো না কোনো কাজে লাগিয়ে দিয়েছে। আর তাদের আমাদের সবার দায়িত্ব স্যার একাই পালন করছে। এসব কথা শুনে চোখে পায়ে টলটল করছে। কে ভাবতে পারছে না জাঙ্কুকের সম্পর্কে এতটা খারাপ ভেবেছিল। সে তো খারাপ নয়, খুবই উদার মনের একজন মানুষ, কিন্তু তবুও জাঙ্কুক কেন মানুষ মার্ডার করে? আচ্ছা আন্টি, তাহলে আপনি এটাও নিশ্চয়ই জানেন জাঙ্কুক মানুষ মারার কাজ কেন করে? এটা আমি সঠিক জানি না, তবে শুনেছি স্যারের মা বাবাকে নাকি তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। তখন স্যার অনেক ছোট ছিল, তবে স্যার কোনোভাবে জানতে পেরেছিল কারা মেরেছে। তখন থেকে স্যারের মাথায় প্রতিশোধের আগুন চাপে। এরপর থেকে স্যার নাকি ওই অন্ধকার জগতে ঢুকে গেছে। তবে স্যার কোনো নির্দোষ মানুষের প্রাণ নেয় না। যারা অন্যায় করে শুধু তাদেরই কৃতকর্মে শাস্তি দেয়। এসব শুনে নিজেকে আটকাতে পারেনি, ঠুকরে কেঁদে ওঠে। কি ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলো না আমাকে। আন্টি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি জাঙ্কুকে ভুল বুঝেছি, আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। ভুল ভাবছো মা, তুমি এখনো স্যারকে চেনোনি। স্যার তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমি স্যারের চোখে একমাত্র তোমার জন্য যে ভালোবাসা দেখেছি আজ অব্দি কারোর প্রতি দেখিনি। মানে মানে আমি এত বছরেও স্যারকে কোনো মেয়ের সাথে দেখিনি। তিনি মেয়েদেরকে সম্মান করে। এখানে আমাদের দেখছো স্যার আমাদের সবাইকে মা বোনের নজরে দেখে। তবে তবে কি আন্টি, তবে একজন ছিল যে স্যারকে পছন্দ করতেন, যেটা আরো 2 বছর আগে মেয়েটা এখানে প্রায় আসতো। স্যারের বিজনেস পার্টনার ছিল উনি, তাই স্যার তাকে কিছু বলতে পারতো না। তাছাড়া স্যার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না। ওই মেয়েটা স্যারকে পটানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। পরে শুনেছি মেয়েটা নাকি বিদেশে চলে গেছে। মেয়েটির নাম কি সঠিক মনে নেই, তবে আয়ু সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমি এখন রুমে যাচ্ছি, লাঞ্চটা রুমে পাঠিয়ে দিও। জি আচ্ছা ম্যাডাম। এরপর রুমে চলে যায়। রুমে যেতে খুশিতে নাচতে থাকে। কেন জানি এর মনটা অনেক ভালো লাগছে। তাহলে আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, আমি শুধু শুধু জাঙ্কুকে ভুল বুঝে এসেছি। না আর না, আমি জাঙ্কুকে আজ আমার মনের সব ভালোবাসা প্রকাশ করবই। এসব ভাবতে ভাবতে এটাই ঘুমিয়ে পড়ে। দুপুরে না খেয়ে ঘুমিয়ে যায়। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। হঠাৎ ঘুম মানে জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে। ঘুম থেকে উঠে দরজা খোলে আর দেখে একটি সার্ভেন্ট অনেক ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আন্টি, আপনাকে এত এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? ম্যাডাম তাড়াতাড়ি নিচে চলুন, আপনাকে একজন লোক খুঁজছে। আমাকে তারা খুঁজছে? জানি না, তবে লোকগুলো অনেক ভয়ানক। ওই বাড়ির সকল গাছদের মেরে এই বাড়িতে ঢুকে পড়েছে। সবার হাতে এক একটা করে বন্দুক আছে। মনে মনে ভাবে তাহলে কি জিহাদ স্যার এসেছে? আমার খোঁজ পেল কিভাবে? এখন আমি কি করবো? ম্যাডাম কি হলো? তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। নিতে যেতে কিছু অপরিচিত লোকদের দেখতে পায়। তো ভেবেছিলাম জিহাদরা এসেছে, কিন্তু এরা কারা? দেখি আর আপনারা আর বাড়িতে কিভাবে ঢুকলেন? আসুন আসুন ম্যাডাম, আপনার জন্যই তো অপেক্ষা করছি। কি আপনি? আমি তো আপনাকে চিনি না। তুমি আমাকে চিনবে না, তবে তোমার সো কল্ড প্রেমিক আমাকে খুব ভালো করে চেনে। তোমার ওই মাফিয়া প্রেমিক কি করেছে জানো? আমার ছোট ভাইকে খুন করেছে। এর দাম তো ওকে দিতেই হবে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? বেশি কিছু না, জাস্ট এই যে আমার ছেলে পেলে দেখছো, ওদেরকে তোমার একটু খুশি করতে হবে। আপনার সাহস কি করে হয় এসব কথা বলা? জাঙ্কুক যদি একবার জানতে পারে তাহলে সব কটাকে এখানে পুঁতে দেবেন। তাই নাকি? ঠিক আছে, তো প্রেমিককে এখনই জানিয়ে দিচ্ছি। আমারও আবার লুকিয়ে চুরিয়ে কিছু করতে ভালো লাগে না। এবার খেলা না হয় সামনাসামনি খেলি।
তারপর বোকাম জাঙ্কুকে কল করে। প্রথম দিন হতেই জাঙ্কুক কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি তো জন, আমাকে চিনতে পারছিস না? তুই আমার ভাইকে মেরেছিস। আমি এসেছি তোর সুন্দরী প্রেমিকাকে একটু টেস্ট করতে। আমি তোর বাড়িতেই আছি, তোর রাজ্যে ঢুকে তোর রাজকুমারীকে শেষ করবো। ওই শয়তান, আমার জানের গায়ে একটা ফুলের টোকাও যদি লাগে আমি তোকে শেষ করে দিব। তাই নাকি? তা আমাকে শেষ করার আগে তোর প্রেমিকাকে একবার শেষ দেখা দেখেছ না? এই বলেই বোকাম ফোনটা কেটে দেয়। হ্যালো হ্যালো, নো, আমাকে এক্ষুনি থেকে বাঁচাতে যেতে হবে। তারপর জাঙ্কো সোকাকে কল করে। সোকা, এক্ষুনি গাড়ি নিয়ে বাড়িতে যেতে হবে। এদিকে বোকাম ইশারা করে তার লোকদের একে ধরার জন্য। লোকগুলো তের দিকে এগোতেই ওই সার্ভেন্টটি ছুটে আসে তের সামনে দাঁড়ায়। না, দয়া করুন, আপনার ম্যাডাম কিছু করবে না। ম্যাডাম কিছু হলে স্যার বাঁচবেন না, আর স্যারের কষ্ট আমরা দেখতে পারবো না। দয়া করে আপনারা চলে যান। বোকাম তখন জোরে জোরে হেসে বলে, বাবা, মাফিয়ার জন্য তো দেখছি কাজের লোকদেরও জল থেকে উঠে উঠছে। ওই তোর আগে কাজের লোকগুলোকে বেঁধে রাখ, ওদেরকে ছেড়ে দে বলছি। তোদের হিসাব তো আমার সাথে, আয় তোদের সবকটা হিসাব আমি একাই মিটিয়ে দিচ্ছি। এই বলিতে সামনের লোকটাকে পেটে জোরে একটা লাথি মারে, আর লোকটা ছিটকে গিয়ে দৌড়ে পড়ে। এর গায়ের জোর দেখে বোকাম অবাক হয়ে যায়। মনে মনে বলে, এই মেয়ে মারামারি জানে নাকি? বোকামের ভাবনার মাঝে তে সবকটাকে উত্তম মধ্যম দিতে থাকে। এর সাথে কেউ পারছিল না। এর এভাবে মারামারি করা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। মূলত কেউ ভাবতেও পারেনি যে তে এভাবে মারামারি করতে পারে। আসলে তারা তো জানে না এ হলো ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। বোকাম অনেক ভয় পেয়ে যায়, কারণ তার সাথে আসা সবকটা চামচা এখন মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন টেবিল থেকে একটা আপেল নিয়ে বোকামের মুখোমুখি হয়ে একটি চেয়ার টেনে বসে আর আপেল চিবোতে থাকে। তো কি জানি বলছিলি, আমাকে টেস্ট করবি আর আমাকে মেরে জাঙ্কুকের উপর প্রতিশোধ দিবি? তাহলে শুনে রাখ, এই বিয়ে থাকতে জাঙ্কুকের একটি চুলও বাঁকা করতে পারবি না, আর না জাঙ্কুক থাকলে আমার কোনো ক্ষতি করতে পারবি। এখন বল, তোর কি হাল করা যায়? এদিকে এসব কর্মকাণ্ড জাঙ্কু সবটাই দেখেছে। আসলে জাঙ্কু অনেক আগে এসেছিল। এভাবে মারামারি করতে দেখে সামনে আর এগোয়নি। দেখে এভাবে মারামারি করতে কখনো দেখেনি সে। যে মারামারিতে এতটা দক্ষ সেটা জাঙ্কু জানতোই না। দেখে এভাবে দেখে জাঙ্কু খতমবন্ধের মতো দাঁড়িয়েছিল। তখনই জাঙ্কু বোকামের সামনে এসে ওকে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। তোর সাহস কি করে হয় আমার পেট দিকে হাত বাড়ানো? আমি তোকে আজ শেষ করেই ফেলবো। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এর করে এসে জাঙ্কু এভাবে মারতে দেখে তে হকচকিয়ে যায়। জাঙ্কুক শান্ত হোক, দেখো আমার কিচ্ছু হয়নি। জাঙ্কুক তের দিকে তাকায়, আর এই সুযোগে বোকাম জাঙ্কুকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বন্দুকটা বের করে জাঙ্কুকের দিকে ধরে। জাঙ্কুকে গুলি করার আগেই হঠাৎ করে তে জাঙ্কুকের পেছন থেকে বন্দুকটা নিয়ে সোজা বোকামের বুকে গুলি করে দেয়। আর বোকাম সেখানেই সাথে সাথে লুটিয়ে পড়ে। হঠাৎ করে হওয়াতে জাঙ্কু কিছুই বুঝতে পারলো না। যখন বুঝলো ওই গুলিটা তে করেছে, সাথে সাথে তের দিকে ঘুরে তাকালো। তেকে এভাবে নিশানা মতো গুলি চালাতে দেখে আরেক দফা অবাক হলো। সোগা, এক্ষুনি এই আবর্জনাগুলোকে পরিষ্কার কর। ওকে ভাই, এক্ষুনি করছি। তুই ঠিক আছে তো? হ্যাঁ জাঙ্কু, আমি একদম ঠিক আছি। তারপর জাঙ্কু তেকে নিয়ে রুমে যায়। তুমি তো চাইলে আগে এখান থেকে পালিয়ে যেতে পারতে, তাহলে পালাওনি কেন? মানে আমি আজকে সবটাই দেখেছি তে, তুমি মারামারিতে অনেকটাই দক্ষ। তুমি চাইলেও অনায়াসে আমার গার্ডদের মেরে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারতে, তাহলে যাওনি কেন? তুমি কি সত্যি বোঝো না আমি কেন যাইনি? আমি চাইলে পালিয়ে যেতে পারতাম জাঙ্কু, কিন্তু আমি পারিনি। একজনের মায়ায় খুব বাজেভাবে আসক্ত হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কু, তুমি কেন বুঝো না সেটা? হ্যাঁ আমি মানছি, আমি প্রথমে তোমার সাথে যেটা করেছি সেটা অন্যায়, তবে এমন না যে আমি তোমাকে ভালোবাসতাম না। আমি তখনই তোমাকে ভালোবাসতাম আর আজও বাসি, কিন্তু আমি তখন আমার দায়িত্বের জালে আটকা ছিলাম। তখন চাইলেও আমার কিছু করার ছিল না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি সত্যি বলছো? তুমি আবার আমাকে ঠকাবে না তো? আমি কিন্তু তাহলে সহ্য করতে পারবো না জান। এসে জাঙ্কুকে জড়িয়ে ধরে আর বলে, না জান, তোমাকে ঠকাবো না। তুমি আর কখনো আমাকে কষ্ট দিও না। আচ্ছা জান, শোনো, কালকে সন্ধ্যায় একটা বিজনেস পার্টি আছে। যেহেতু এখন আমাদের মধ্যে সবটাই ঠিক হয়ে গেছে, তাই তোমাকেও যেতে হবে আমার সাথে। তুমি যাবে?
যাবো, তুমি যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানে যাবো। কিন্তু কিন্তু কি? আসলে পার্টিতে পড়ে যাওয়ার মতো তো এখানে কিছুই নেই। তুমি এর আগে আমাকে যেগুলো এনে দিয়েছিলে সেগুলো তো ঘরেই করি। ও, এই ব্যাপার, এটা আবার কোনো চিন্তা করা হলো? আমি তো আছি নাকি? জান শোনো। জান বলো। আমার পাওনাটা দাও তাহলে। কিসের পাওনা? জাঙ্কুক ঠোঁটে ইশারা দিয়ে বলে, এখানে একটু আদর করে দাও। কি বলে এসব? আমি পারবো না। তাহলে আমি দিই। এই বলে জাঙ্কুক একে কিছু বলার সুযোগ না দিয়ে একে ঠোঁটে কিস করে দেয়। প্রথমে সফট কিস হলেও ধীরে ধীরে সেটা ডিপ কিসে পরিণত হয় এবং দুজনে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে থাকে, যেন তারা কতকাল ধরে তৃষ্ণার্ত হয়ে রয়েছে। তারপর জাঙ্কুক ঠোঁট ছেড়ে এর গলায় ছোট ছোট বাইট করতে থাকে। মুখ দিয়ে শুধু মিষ্টি মিষ্টি আওয়াজ বের করছে। জাঙ্কুক যেন আরো পাগল হয়ে যাচ্ছে। তারপর জাঙ্কুক দেখে বিছানা ফেলে দেয় আর নিজের জামাটা এক টান দিয়ে খুলে ফেলে, সাথে এই জামাটাও। জাঙ্কুক, এগোনোটা ঠিক হচ্ছে না। না জান, বাধা দিও না, যা হচ্ছে সব ঠিক আছে। তোমার উপর আমার অধিকার আছে যে আমি আর পারছি না। নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি এতদিন। আজ তোমাকে আমার চাই মনে চাই। মিডিয়াম মোর। এই বলে জাঙ্কুক দেখে আবার কিস করতে থাকে। আর কিছু বলে না, সবটা মেনে নেয়। এরপর তারা দুজনেই আনড্রেস হয়ে যায়। লজ্জায় নিজের মুখ ঢেকে ফেলে আর জাঙ্কুক তার কাজ চালাতে থাকে। এরপর জাঙ্কুককে আবার কিস করতে থাকে। এরপর ধীরে ধীরে জাঙ্কুককে ডোয়ার পার্টি নিয়ে আসে। জাঙ্কুক অনেকক্ষণ তাকিয়ে থাকে আর বলে, হট বেবি। এরপর সেখানে মুখ দিয়ে কাজ চালাতে থাকে আর তে শুধু মুখ দিয়ে নাম করছে। জাঙ্কুক, আমি আর পারছি না। এবার আমার মধ্যে চলে এসো প্লিজ। আমি তোমাকে অনুভব করতে চাই। একটু যান, এক্ষুনি আসছি। এই বলে জাঙ্কুক তে পা দুটো ফাঁক করে তের মাঝে ইন হয়ে যায়। চিৎকার দিয়ে ওঠে, যান একটু সহ্য করো, প্রথমে একটু কষ্ট হবে, তবে তুমি এটা এনজয় করবে। যান। এরপর জাঙ্কুক তার কাজ চালাতে থাকে। রাতে তারা 3 রাউন্ড শেষ করে ক্লান্ত হয়ে ভোরের দিকে ঘুমিয়ে পড়ে। দিনের আলো চোখে পড়তেই তে আগে ঘুম ভেঙে যায় আর দেখে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে। এর কালকে রাতের কথা মনে পড়তেই লজ্জা শেষ হয়ে যায়। তারপর তে জাঙ্কুককে সরিয়ে ওঠার চেষ্টা করে ওয়াশরুমে যাবে বলে, কিন্তু তে উঠতে যেয়েও আবার শুয়ে পড়ে। তে পুরো শুয়ে ব্যথা করছে। মূলত জাঙ্কুক কাল রাতে থেকে এতটাই আদর দিয়েছে যে যার ফলে তে বিছানা ছেড়ে উঠতেই পারছে না। তে এবার ব্যথায় কেঁদে ওঠে। তে কান্নার শব্দে জাঙ্কুক উঠে যায় আর চিন্তিত স্বরে বলতে থাকে, জান, এই জান, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? জাঙ্কুককে একটু ধাক্কা দিয়ে বলে, যাও, এখন দরদ দেখাতে হবে না। কাল কি অবস্থা হয়েছে আমার, আমি এখনো এই বিছানা থেকে উঠতেই পারছি না। জাঙ্কুক হেসে দিয়ে বলে, সরি জান, আসলে কালকে প্রথমবারের মতো তোমাকে ওভাবে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোমার কি খুব কষ্ট হচ্ছে জান? তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। এরপর জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। থেকে ফ্রেশ করিয়ে দেয়। এরপর নিজেও ফ্রেশ হয়ে নেয়। জান, বেড থেকে একদম নামবে না, বলে দিলাম। এটা বলেই জাঙ্কুক নিচে চলে যায় আর কিছুক্ষণ পর একটা প্লেটে নাস্তা নিয়ে আসে আর দিকে খাইয়ে দেয়। তারপর মেডিসিন খাইয়ে দেয়। জান, আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর আমার সেখানে যেতেই হবে। আমি অফিসে গিয়ে নাস্তা করে নেব। তুমি এখন রেস্ট নাও আর সন্ধ্যায় রেডি করে থেকো, কেমন? ঠিক আছে জান, নিজের খেয়াল রেখো। এরপর জাঙ্কুকের কপালে একটা আদরি কিস দিয়ে চলে যায়। বিকেলবেলা, ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। তোমার জন্য একটা পার্সেল এসেছে। আমার জন্য পার্সেল? কই দেখি। এরপর পার্সেলটি নিয়ে খুলে দেখে একটি ব্ল্যাক কালারের শাড়ি, তার সাথে একটা ছোট চিরকুট। তাতে লেখা ছিল, জান, এটা তোমার জন্য। এই শাড়িটা পরে সন্ধ্যায় রেডি হয়ে থেকো। আমি অপেক্ষায় থাকবো তোমাকে দেখার। আই লাভ ইউ মাই বেবি গার্ল। এই শাড়িটা বুকের সাথে জড়িয়ে নেয়। আই লাভ ইউ টু জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। এরপর দেখতে দেখে সন্ধ্যা হয়ে যায়। তে রেডি হচ্ছিল, এমন সময় জাঙ্কুক রুমে প্রবেশ করে আর তেকে এই সাথে দেখে বুকে হাত দিয়ে বসে পড়ে, যেন সে এক ঘোরের মধ্যে চলে গেছে। জাঙ্কুকের এমন কাণ্ড দেখে তে মিটি মিটি হাসতে থাকে। তারপর তে জাঙ্কুকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমাকে কেমন লাগছে? জাঙ্কুক উঠে তে কপালে একটা গাঢ় চুমু দেয় আর বলে, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক আমার জানটার উপর। তোমাকে কিন্তু আজ অনেক হ্যান্ডসাম লাগছে। তোমার উপরে যেন কারো নজর না লাগে। তোমার দিকে কোনো মেয়ে চোখ তুলে তাকালে সেটা কিন্তু আমি সহ্য করবো না জান। জাঙ্কুক হেসে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো।
তারপর তারা দুজন পার্টিতে গিয়ে পৌঁছায়। তখনই কোথা থেকে একটি মেয়ে দৌড়ে এসে জাঙ্কুকে জড়িয়ে ধরে।